আমাদের হেড কোচ হিসেবে থাকবেন আব্দুল হান্নান সরকার, ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সেলিম, পেস বোলিং কোচ হিসেবে থাকবেন ডলার ইবনে মনুর, ফিজিও হিসেবে থাকবেন সাইফুদ্দিন আহমেদ, ট্রেনার হিসেবে আছেন মোর্শেদ হাসান সিজার এবং পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে থাকবেন সন্দীপ কুমার রামান। সেই সাথে আমরা আরেকটা ঘোষণা দিতে চাই, সেটা আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট আমার পাশেই আছেন। ওনাদের অনেক দিনের যেই ড্রিম প্রজেক্ট, সেটার লঞ্চিং সম্বন্ধে আপনাদের বলতে চাই। আমরা পরিকল্পনা নিয়েছি যে লঞ্চ অফ অ্যানালিটিক্স সেন্টার বা ল্যাব যেটাকে আমরা বলি, সেটা লঞ্চিং, সেটার আমি একটু ব্রিফ দিচ্ছি আপনাদেরকে। সেখানে ভিডিও ডেটাবেস ফর প্লেয়ার্স ফ্রম আন্ডার 14 টু ন্যাশনাল টিম লেভেল, beginning at the indoor facility at SBNCS Mirpur to be set up in all divisional centers in the country in phases. Video data of players available to all relevant persons, including coaches, players and BCB management. Performance analysts to be designated to work with coaches or individual players. Coaches will be trained and educated to work with the analysts and data to make the best use of the facilities. Analysis on bowling action correction, batting, bowling technique and skills development, fitness monitoring, এগুলো ওখানে থাকবে। Transfer of data on players from one coaching panel to another to be structured and ensured. Analysis to be performed with latest technological resources and software. Use of AI for performance analysis to be introduced. এখানে এআই এর যে বিষয়টা, এটাকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি যে এআই এর মাধ্যমে এই পারফরমেন্স অ্যানালিসিসটাকে ইন্ট্রোডিউস করা হবে। আরেকটি আমাদের গুরুত্বপূর্ণ ঘোষণা, এটা হচ্ছে আমাদের যে ফর্মার ন্যাশনাল প্লেয়ার যারা আছেন তাদেরকে কোচিং ম্যানেজমেন্ট টিমে ইনক্লুড করা। সেখানে থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ, উনি এখন মেন্টর হিসেবে থাকবেন আন্ডার 19 টিমের সাথে, এবং বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডসের সাথে উনি মেন্টর হিসেবে কাজ করবেন। আপনার সামনে যে হাই পারফরমেন্স টিম যেটা ট্যুরে যাবে অস্ট্রেলিয়ায়, সেখানেও আমরা পরিকল্পনা আছে তাকে অন্তর্ভুক্ত করার, তাকে সাথে রাখার সেই টিমের সাথে। সেই সাথে আপনার এবং আপনার আমাদের আরেকজন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস, যিনি আপনারা জানেন যে অস্ট্রেলিয়ায় বসবাস করেন, আমাদের পরিকল্পনায় আছেন যে ওনার সার্ভিসকেও অ্যাভেল করা সেই এইচপি টিমের সাথে। সো এটাই হচ্ছে আমাদের মূলত যে ঘোষণা। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তবে এখানে একটু আমি অ্যাড করতে চাই, আমাদের যে মূল পরিকল্পনা, আমাদের প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য বোর্ড, সেটা হচ্ছে যে মূলত আমাদের যে লোকাল কোচ তাদেরকে প্রমোট করা, প্যাট্রোনাইজ করা, তাদেরকে সে এক্সপোজারটা দেয়ার যেখানে তাদের যে স্পেসটা থাকবে যে তাদের গ্রোথ হওয়ার, এটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা এখানে। সেই কারণে আপনারা দেখেছেন যারা আমাদের ইন্টারন্যাশনাল হিরোজ ছিলেন আগে, তাদেরকে আমরা বিভিন্ন কোচিং রোলে আনার পরিকল্পনা করেছি আগামীতে। যাই হোক, এটা হচ্ছে আমাদের মূল ঘোষণা। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা করতে পারেন। থ্যাংক ইউ। এটা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো যদি সন্দীপ কুমার বলেন এটা বেটার, বাট এটার পরিকল্পনা বেশ কয়েকদিন ধরে চলছে। যদিও এটা লঞ্চ করতে আমাদের একটু সময় লেগে গেছে, বাট ইভেনচুয়ালি এটা আজকে হচ্ছে। সো 2.5 বছর প্রায়। না, মানে এটা অ্যাপ্রুভাল ছিল প্রায় 2 বছর আগে, বাট এটা করা হয়নি আর কি। প্ল্যানিং কি ছিল আমরা এই বোর্ড ইনশাআল্লাহ প্ল্যানিং, মানে যেটা বোঝাতে চাচ্ছি আপনার, এটা বোর্ড অ্যাপ্রুভাল ছিল প্রায় 2 বছর আগে। সো মানে এটা জাস্ট ইমপ্লিমেন্ট করেনি আর কি প্রিভিয়াস বোর্ড। সো এটা এখন সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি করে ফেললাম, এই আর কি। আর এইটা আপনার 65-এর মতো, 65 lakhs।
প্রথমত হান্নানকে নেই, সেটা কিন্তু ক্লাবটা বিভিন্ন জায়গায় সম্পৃক্ত আছে। এখন যেহেতু তিনি আন্ডারলাইন কোচে আছেন, যে কি সামনে ক্লাব বা বিপিএল সে জায়গায় থাকবেন কিনা, বিকজ এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার। আমাদের নর্মাল পলিসি যেটা আপনার আমাদের বিসিবির কন্ট্রাক্টেড কোচ যারা আপনার যে বিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগ যে কোনো একটা করতে পারে। সো নিয়মটা সেমই থাকবে, বাট যদি আপনার মানে কোনো টুর্নামেন্টের সাথে কনফ্লিক্ট হয় তাহলে প্রায়োরিটি হচ্ছে আন্ডার-19। হান্নান, মানে আপনি তো আগে সিলেক্টর ছিলেন, দীর্ঘদিন ধরে সিলেকশন 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেন্টারে নিয়েছিলেন, এরপর একটা ভালো অফ দিয়েছিলেন ডিভিশনে। ফুডে প্রথমে এটা মানে ফুডটা কেনা আর কি, যে দেখ জার্নি, যে নতুন একটা জার্নি শুরু করছো। আসলে স্বপ্ন তো কোচিংয়ে থাকার অনেক আগে থেকেই ছিল, মানে সিলেক্টর হওয়ার আগেও কোচিংয়ে ছিলাম। আপনারা হয়তো জানেন যে আমি 2011-তে খেলা ছাড়ার পরও 3 বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি, ন্যাশনাল লিগে ফার্স্ট ক্লাসে হেড করছিলাম, তারপরে সিলেকশনে আসা 9 বছর জার্নি শেষ করে যখন অপরচুনিটি আসলো, স্পেশালি আমাদের ক্রিকেট বোর্ড যখন দেশি কোচদের প্রায়োরিটি দিচ্ছে বা ওইভাবে প্রমোট করছে, সেখান থেকে আমার এই স্বপ্নটা আবার নতুন করে জাগে যে আমি তাহলে কোচিংয়ে যেতে পারি। এবং সেই সুযোগটা যখন আসে, আমি ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে 1 বছর আগে বোর্ডের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে রিজাইন করি এবং তারপরে আন্ডার-17 করি। সো নিশ্চিতভাবে একটা ভালো মুভ ছিল আমার লাইফে। সো সেটার মানে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে যে ক্রিকেট বোর্ড আমার উপর ট্রাস্ট করছে, যেখানে আন্ডার-19-এর দায়িত্ব দিচ্ছে। নিশ্চিতভাবে এটা আমার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। কারণ এই আন্ডার-19 দলটা নিয়ে আসলে আপনার পরিকল্পনা কি? বিকজ আপনারা যখন আন্ডার-19 দল করেন, মানে ওয়ার্ল্ড কাপের জন্য, সিন্স উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ একটা পরিকল্পনা থাকে যে বিশ্বকাপ জিততেই হবে। আপনার পরিকল্পনা কি বিশ্বকাপ জিততেই হবে নাকি প্লেয়ার ডেভেলপ করতে হবে? না, এখানে আমি আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের জিডি চেয়ারম্যান দুজনের সঙ্গে যখন কথা বলি, আমাদের ওই জায়গাটায় আমরা খুব সিরিয়াসলি ডিসকাশন হয়, যেটা হলো প্লেয়ার তৈরিটা মেইন ফোকাস থাকবে। বিকজ আন্ডার-19 শেষ হওয়ার পরে আমরা নেক্সট যদি আমরা ধরি আন্ডার-23 বা এইচপি যেখানেই যাবে প্লেয়াররা, সেখানে যেন বড় রকমের একটা সংখ্যা, মানে 5, 7, 10 জন প্লেয়ার যারা ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে পারবে, এই ধরনের প্লেয়ার তৈরি করাটাতে ফোকাস থাকবে। সো রেজাল্ট নিশ্চিতভাবেই সেটা করার দিকে নজর থাকবে, বাট মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি প্লেয়ার বা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরির জন্য যে প্রসেসটা মেনটেন করা, সেটা ইনশিওর করা। সো তার সঙ্গে রেজাল্ট সময় বলে দেবে। ভারতে আসলে ভারতীয় যে ইয়ে আছে, যে তাতে কিন্তু একজন তার একবার আন্ডার-19 প্লেয়ার খেলছে ওয়ার্ল্ড কাপে, তারপর কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে না, বিকজ দে ওয়ান্ট টু ডেভেলপ সাম, মানে নতুন প্লেয়ারকে নেওয়া হচ্ছে। আমাদের ক্ষেত্রে কি আমরা ওটা মানবো নাকি? আমাদের তো অনেক আন্ডার-19 ক্রিকেটার 2-3 বার খেলে ফেলে বিশ্বকাপ। এটা আসলে যেহেতু আমি সিলেক্টর ছিলাম, সেই জায়গা থেকে এটা আসলে রিলেট করা যায়। এটা ডিপেন্ড করে আসলে চেয়ারম্যান কীভাবে চিন্তা করেন, জিডি চেয়ারম্যান, পাশাপাশি সিলেক্টর কীভাবে চিন্তা করে এবং হেড কোচ। সো এটা কম্বাইন্ড একটা ডিসিশন। এটা এই মুহূর্তে যে হেড কোচ আমি আসলে ডিসিশনটা দেওয়া খুব টাফ, বাট নিশ্চিতভাবে আমরা যখন সিলেকশন ক্রাইটেরিয়াতে বসবো, তখন সিলেক্টর থাকবেন, আমি হেড কোচ হিসেবে হয়তো সেখানে প্রেজেন্ট থাকবো, চেয়ারম্যান থাকবেন, আমরা মিলে ডিসাইড করবো যে আমরা আসলে কোন প্রসেসে যাব। বাট নর্মালি আমাকে যদি পার্সোনালি বলা হয়, আমি অনেক প্রেফার করি যে একজন যদি একটা এক্সপোজার পেয়ে যায়, তাকে হয়তো সেই জায়গাটা আবার নতুনভাবে চিন্তা না করে নতুন কাউকে প্রমোট করাটা মনে বুদ্ধিমানের কাজ হবে। সো এটা ডিসিশন সময় বলে দেবে। ফাইন ভাই, অ্যানালিস্ট ছাড়া সম্ভবত সবাই দেশি এবং মেন্টরও আপনারা নিয়োগ দিচ্ছেন। এটা আসলে কী চিন্তা ভাবনা থেকে করছেন, বা আগে তো আমরা এই ধরনের কিছু দেখি? না, আপনি একটু আগে তো মিডিয়া চেয়ারম্যান একটা কথা ক্লিয়ার করলো যে আমরা আমাদের দেশি কোচদেরকে ওই প্ল্যাটফর্মটা দিতে চাই যেন নিজেদেরকে প্রমাণ করতে পারে। তো আমাদের বোর্ডের কাছে মনে হয়েছে যে হি ইজ কেপেবল এনাফ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আন্ডার-19-এর কোনো ভালো একটা আউটকামই ওনার থেকে এক্সপেক্ট করছি। এবং মানে যারা আপনার প্যানেলে যারা আছে সবাই কেপেবল, তো এনারা থাকতে বিদেশি অল্টারনেটিভ আমরা চিন্তা করিনি আর কি। ফাইন ভাই বাড়িতে যে কোনো একটা আনসার করলেই হবে, যে বললেন যে ফর্মার ক্রিকেটারদের ডিফারেন্ট ক্যাপাসিটিতে পৌঁছানো হলে আমরা দেখতে পারি। সেক্ষেত্রে আগের কোর্টে রফিক ভাই ফর্মার লেফটার অফ স্পিনার, তাকে একটা রোল দেওয়া হয়েছিল যে অ্যাক্রস দ্য টিমস তিনি কাজ করবেন, করার কোনো প্রোগ্রেস দেখা নেই। তাকে নিয়ে কোনো স্পেসিফিক প্ল্যান আছে কিনা বা আপনি এটা আমরা ওনাকে কোন জায়গায় ফিট ইন করানো যায় এটা নিয়ে আমাদের ডিসকাশন হয়েছে। আমরা এটা খুব তাড়াতাড়ি ওনার সাথে কমিউনিকেট করে ওনাকে একটা অফার দিব। পারফরমেন্স অ্যানালিসিস সেন্টার বা ল্যাব যেটা আপনারা করতে যাচ্ছেন, এই পুরো প্রসিডিউরটা নিয়ে, মানে আমাদের তো এটা নাই, আমরা করতে যাচ্ছি। আবার একই সাথে যারা ডেভেলপ কান্ট্রি বা ক্রিকেটে যারা আসলে তাদের স্কিলকে সাইন্টিফিক্যালি আসলে অ্যানালিসিস করছে, তাদের এটা আছে। সো ডিফারেন্সটা আসলে কোথায় হচ্ছে, এটা যদি একটু শর্টলি বলতে আমাদের বুঝতে সুবিধা হতো। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের এই মুহূর্তে লিডারশিপ গ্রুপ যারা, এদের সাথে আপনাদের এই ব্যাপারে ডিসকাশন হয়েছে কিনা,
তাদের আউটপুটটা কি, তারা আসলে কতটা হ্যাপি বা আমি এটার বিষয়ে আপনার আজকে থেকে আরও 1.5 বছর আগে শান্ত যখন ওয়ানডে ক্যাপ্টেন ছিল, শান্তর সাথে এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছিল আমার, মানে ডিটেল ডিসকাশন হয়েছিল। কিছু প্লেয়ারদের সাথে কথা হয়েছিল, তাদের ফিডব্যাক ছিল এটা খুবই জরুরি, এটা আরও আগে হওয়া উচিত ছিল। এবং আমার সালাউদ্দিন ভাই সহ বিভিন্ন কোচ ইনক্লুডিং হান্নান ভাই, যারা আপনার আমাদের প্যানেলে আছে জিডির আন্ডারে, অনেকের সাথে ডিসকাস করেই আপনার আমাদের এই জিনিসটা তৈরি করা। তো এটা আপনার স্কিল ডেভেলপমেন্ট বলেন বা কোচদের নিড বেসিসে এখানে এসে প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারবে, যে কোনো টাইপের অ্যানালিসিস। ধরেন আপনার একটা কোচ একটা প্লেয়ারকে নিয়ে স্পেসিফিক আপনার ম্যাচে যে ফুটেজগুলো পাওয়া যায় বা প্রিভিয়াসলি মানে একটা স্পেসিফিক প্লেয়ারের যতগুলো ফুটেজ আছে, ওর থেকে বেটার হচ্ছে আপনার সরাসরি ইনডোরে এসে আপনার ফিজিক্যালি অ্যাট প্রেজেন্ট তার কন্ডিশনটাকে মানে করা আর কি, মানে দেখা, যাচাই বাছাই করা। তো ওই কারেন্ট সিচুয়েশন নিয়ে কোচরা কাজ করতে প্রেফার করবে। তো আমাদের অন্যান্য ফুটেজের বাইরে যেহেতু আমাদের একটা ল্যাব হচ্ছে, একটা ফুল ইকুইপমেন্ট সেট আপ করে আমরা ইনস্ট্যান্ট লাইভ আপনার অ্যাসেসমেন্টে যেতে পারছি, ওইটাই মোর ইউজফুল ফর দ্য কোচেস অ্যান্ড অলসো দ্য প্লেয়ার্স। এই জায়গায় কি আপনাদের কোনো স্কাউটিং টিম থাকবে কিনা? ধরেন যারা রেপুটেড ক্রিকেটার বা নাম যাদের ভালো ন্যাশনাল টিমে যারা খেলে, ওদের কোনো একটা সমস্যা এটা আমাদের চোখেও পড়ে, আমরা বলতে পারি যে ওর এই ঝামেলাটা হচ্ছে, ওর অ্যাকশনটা নিয়ে প্রশ্ন রয়েছে। বাট অনেক ট্যালেন্টেড ক্রিকেটার যারা আসলে ইমার্জিং, যারা আসলে এই ঢাকা বেস না, যারা হয়তো একটা রুট লেভেলে আছে, যারা রাঙ্গামাটিতে বা বগুড়ায় আছে, বাট ওই প্লেয়ারটাকে স্কাউটিং করে যদি পিক করা হয়, যেমন মুস্তাফিজের হাতের গরমটা কিন্তু একটু ডিফারেন্ট, মুরালি ধরনের মতো, যেটা থেকে অ্যাডভান্টেজ দেয়। সো এরকম অনেক কিছু তো আসলে আলটিমেটলি ট্যালেন্টেড ক্রিকেটাররা আছে। এদের পিক করার ক্ষেত্রে আপনাদের কোনো স্কাউটিং টিম থাকবে কিনা, যে প্রপার অ্যানালিসিসের মাধ্যমে ন্যাশনাল লেভেলে কাজে লাগবে? আমাদের আপনার নেশন ওয়াইড একটা স্কাউটিং টিম সবসময় থাকে। তো স্কাউটিং টিমের মাধ্যমে আপনার ওই প্রেফারেন্সগুলো আপনার কোচদের কাছে যায়, ডিস্ট্রিক্ট কোচদের কাছে যায়, ডিস্ট্রিক্ট কোচ থেকে ডিভিশন কোচ সেন্ট্রালে আসে। তো এখন একটা ডিস্ট্রিক্ট কোচ যদি মনে করে, ডিস্ট্রিক্ট কোচ না, ধরেন সেন্ট্রালের কোনো কোচের কাছে কোনো একটা প্লেয়ারের রেকমেন্ডেশন আসলো যে এই ছেলেটাকে একটু দেখেন, তো আমার মনে হয় এখানে আপনার টাইম স্লট চেক করে সবসময় একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে যে কোনো প্লেয়ারের সাথে কাজ করতে পারে। তাহলে আপনারা কি মনে করেন কিনা যে কোচেস এডুকেশনটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, যদি আপনারা এই প্রসেসটায় অ্যানালিসিস সেন্টার বা ল্যাব যেটা করতে যাচ্ছেন সেটাকে ইমপ্লিমেন্ট সাকসেসফুলি করার ক্ষেত্রে? কারণ যদি আপনার রুট লেভেলে কোচের ওই এডুকেশন বা ওরিয়েন্টেশনটা না থাকে প্রপারলি, দেন আসলে সে তো পিক করতে পারবে না রাইটলি। আমরা আপনার একটা প্ল্যান নিয়েছি আমাদের, আপনি জানেন নাভিদ নেওয়াজ এখনও আমাদের সাথে আছেন। সো নাভিদ নেওয়াজ আপনার ওনাকে আমরা দায়িত্ব দিব আন্ডার 23-তে যে কোনো একটা ক্রাইটেরিয়াতে, ওইটা আমরা ডিসিশন নিয়ে আপনাদেরকে জানাবো। পাশাপাশি ওনাকে আমরা গেম এডুকেশন একটা ডিপার্টমেন্ট ওপেন করে গেম এডুকেশনের দায়িত্বটা দিচ্ছি। উনি আইসিসির সার্টিফাইড এডুকেটার। সো আগামী মাসে আমাদের একটা এডুকেশন কোর্স হচ্ছে লেভেল 2, এবং ওই কোর্সটা শেষ হওয়ার পর থেকে নাভিদ নেওয়াজ নিজেই আপনার কোর্সগুলো করাবেন। আর আপনি সামনে যে নিয়োগগুলো নতুন আপনার অ্যাপ্লিকেশনগুলো যে আমরা নিচ্ছি ডিস্ট্রিক্ট কোচদের জন্য, ওইখানে আপনার সবাইকে রিক্রুট করার পরে আমরা ফাস্ট ট্র্যাক করে লেভেল 1 তো হবেই, ওইটা তো প্রথমে করতেই হবে, আমরা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে ফাস্ট ট্র্যাক করে সবাইকে লেভেল 2-তে নিয়ে আসার একটা প্ল্যান আছে। আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার একটু জানতে, সেটা নিয়ে রিপোর্টও হয়েছে যে একটা কোচেসদেরকে হচ্ছে আপনার ট্রেন আপ করার চেষ্টা করেছিল, সার্টিফাইড করার চেষ্টা করেছিল, এবং পুরো প্রসিডিউরটা নিয়ে আসলে আমরা যে রিপোর্টটা গণমাধ্যমে দেখেছি, এটা আমার কথা না, সেটা আসলে প্রপারলি মেনটেন করে আসলে এডুকেটর তৈরি করার প্রসেসটা করা হয়নি। এই ব্যাপারে একটু যদি ক্রিকেট বোর্ডের প্লেয়ার অবস্থানটা জানতে পারতাম। আর দ্বিতীয় যেটা, যদি এটা না হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে যারা সার্টিফাইড হলেন এবং সার্টিফিকেট নিয়ে সুন্দর করে হাসিতে চলে গেলেন এখান থেকে ওই সময়টায়, তাদের আসলে সার্টিফিকেটের ভ্যালুটা কী হবে? ওটা কি আবার আপনারা রিইভ্যালুয়েট করবেন কিনা? আচ্ছা, আপনার হান্নান ভাই ওই কোর্সটাতে নিজেও পার্টিসিপেট করেছিলেন, আমাদের কাছে কিছু অবজারভেশন এসেছে। তো মানে লেভেল 3 করতে গেলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেমন আপনার একটা ফার্স্ট ক্লাস টিমের সাথে কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়, এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো আমাদের অবজারভেশনে আসছে এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন না করে কোর্সটা পার্টিসিপেট করতে অ্যালাউ করতে দেওয়া হয়েছে। সো আমাদের যে আইসিসি লেভেল 3 এডুকেটরটা আসবে,
বিনোদ দাস আগামী মাসে আসছে জুলাইতে, তা ওনাকে দিয়ে আমরা একটা রিভিউ করাবো, ওনার রেকমেন্ডেশন নিব, তারপরে সিদ্ধান্ত নিব যে পরবর্তী স্টেপ কী নেওয়া উচিত। ওটা আপাতত হেডলাইন তাহলে বলতে পারি। না, এখন তো সার্টিফিকেট তো পেয়ে গেছে, দেয়ার লেভেল 3 কোচেস। রিভিউ করার পরে আমরা রেকমেন্ডেশনটা নিয়ে বোর্ডে ডিসকাস করব। My question to Mr. Shandip. Could you please enlighten us regarding the total operation system? How Yeah, I think that's- operate entire operation? How can you assess the players properly? What is the Good evening, everyone. So it's basically this analysis center is going to help all the coaches and the players. That's what the agenda is, and what we're going to trying to achieve is. So once the player gets in, say it's an under 14 guy coming in, and there's no analysis done on him. So we put him in the analysis and then correct his techniques, because to correct somebody's technique later in around 16 or 18, it's pretty difficult, especially for the fast bowlers. So we're trying to achieve something where we can give them the right technique analysis in the group when they start the age level crickets and things like that, to make the pace, enhance the pace, and then the landings and all the other aspects, same like batting, bat swings and other things, body weight transfers and everything. So these things can be achieved through that. So where coaches can also get sort of footages and things like that, where we can compare it later when he's getting out of form or something. So we can compare it later with this comparison between what he has done in the last 3 months and what has been achieved in the last 3 months. So there will be a comparative video screen that will be giving you with the technique analysis and things like that. how many cameras will you use? So you can use n number of cameras to this, but it's all about what kind of, basically we're trying to do it with the 4 cameras. So different angles. So we can adjust the cameras according to the angles. So whatever the coach wants to have a clear view of maybe it's a shoulder, maybe it's a pivot of the top of the angle, whatever we can adjust the camera according to that. So 4 camera you can Yeah. And then I just wanted to ask you, you just mentioned that you wanted to have data on, say, 14 years old. How important is the age verification? Because in our part of this, our part of the subcontinent, the age verification, there is a lot of problem with age verification. Yes. So how important is age verification? We have seen a lot of older guys coming into a different age level and going to It's actually not the part of my thing, so it's a age verification. It has to come. age verification কি পদ্ধতি চেঞ্জ হবে? মানে এইজ ভেরিফিকেশনের পদ্ধতি বলতে পারেন, আমরা তো বোন টেস্ট করি, মানে যদি কোনো ডাউটফুল কেস থাকে আমরা বোন টেস্ট করি, যদি ধরা পড়ে ওভার এজ আমরা কিন্তু নেই না। সো সবারই বার্থ সার্টিফিকেট আছে, কারো পাসপোর্ট আছে, তো বার্থ সার্টিফিকেটের জিনিসটা কভার করে দিচ্ছে। যদি আপনার মানে উইদিন দ্য এজ লিমিট থাকে তখনই আমরা অ্যালাউ করি। আপনারা কি বার্থ সার্টিফিকেটটাকে প্রাধান্য দেন না বোন টেস্টটাকে প্রাধান্য দেন? এখন ধরেন যদি 170 জন থাকে, সবার তো আর বোন টেস্ট করানো যাবে না, ওটা র্যান্ডাম পিকিং হয়। তো র্যান্ডাম পিকিংয়ে যদি বের হয়, মানে 70 জনের বোন টেস্টটা কি প্র্যাকটিক্যালি পসিবল? বার্থ সার্টিফিকেটটা সব একটা জিনিস নিয়ে কমপ্লেইন আমি পেয়েছি, সামনে রিপোর্ট করবো একটু তাহলে জানার জন্য, যে যদি ক্রিকেট বোর্ড কোনো পার্টিকুলার গ্রুপ অফ ক্রিকেটার্স বা ক্রিকেটারদের একই ক্রিকেটারের 3-4টা বার্থ সার্টিফিকেট তৈরি করতে অ্যালাউ করে, এবং ক্রিকেট বোর্ডের নথির মধ্যে সেটা আছে। ধরেন আমি একজন ক্রিকেটার, আমাকে বাই পেসে বাই নেমে চেনে, বাট আমার একই সাথে 3টা বার্থ সার্টিফিকেট আলাদা আলাদা নামে, রিয়াসাদ আজিম, রিয়াসাদ আজম, ঠিক আছে, এরকম করে আছে। আমার বাবার নামও ধরেন আগে মোহাম্মদ আছে, পরেরটায় চেঞ্জ করে। সো এরকম যদি ব্যাপারগুলো আপনারা কখনো পান, এটা কি মনে করেন যে বিসিবির রেপুটেশনের জন্য খুবই হার্মফুল হতে পারে ইন্টারন্যাশনালি? কারণ এই ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল ক্রিকেট অলরেডি খেলে বা খেলে ফেলেছে, আর এটা বন্ধ করার জন্য আসলে আপনারা সামনে কোনো উদ্যোগ দিবেন কিনা? আমি প্রমাণ দিতে পারবো। এটা যদি হয় আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব, কারণ এটা আপনার এক্সকিউজেবল না। মানে আপনার কাছে যেহেতু আছে, আপনি আমাকে দেন, ইউল সি দ্য অ্যাকশন দ্যাট আই টেক। What is the difficulties? বোন টেস্টটা করানো কি খুব বেশি ব্যয়বহুল? এই কারণে আপনারা স্কিপ করছেন? মানে না, একটা যদি ডেভেলপমেন্টেই যান, তাহলে তো ডেভেলপমেন্টের একদম কোর জায়গাটা এটা, যে আপনারা প্লেয়াররাই রিপ্রেজেন্ট করছেন এলএসকে। তো এটা তখন আপনি এত কিছু করছেন, তারপর যদি এই জায়গাটা আপনার ফোকাসটা না থাকে তাহলে কীভাবে? না, আমাদের ফোকাস অবশ্যই উইদিন দ্য এজ খেলানোর জন্যই থাকে। এখন বার্থ সার্টিফিকেটটাকে আমরা প্রাধান্য দিই, তারপরে আপনার একটা ছেলেকে তো দেখে একটা কোচও অ্যাসেস করতে পারে, ম্যানেজমেন্টও অ্যাসেস করতে পারে যে মানে ওভার এজড কি না।
যাদেরকে আমরা ডাউট করি তাদেরকে র্যান্ডম করে আমরা টেস্টে পাঠাই। আর আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করতে পারি, যেহেতু আমি এজ গ্রুপ সিলেকশনে লম্বা সময় ছিলাম 8 বছর। সো এখানে মেডিকেলের যেই প্রসেসটা হয় কি, ফর এক্সাম্পল হিসেবে ঢাকা মেট্রো বলছি, ঢাকা মেট্রোতে 3টে এজ গ্রুপ মিলে প্রায় 600 থেকে 800 মেডিকেল হয়। 600 থেকে 800 মেডিকেল তো আর বোন টেস্ট করা সম্ভব না। নর্মালি একটা ডাক্তার দিয়ে চেক আপ করে, আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকে জিডি থেকে, ডাক্তার দিয়ে তাদেরকে চেক আপ করে, যেটা নর্মালি হয় সিমটম, দাঁত দেখে আমরা একটা ওইভাবে জাজমেন্ট হয়। করার পরে তাদেরকে বিভিন্ন এইজে দেওয়া হয়, সঙ্গে সার্টিফিকেট ভেরিফিকেশন হয়, যেটা মানে অনলাইনে আছে কিনা বা এইসব বিষয় ইনশিওর করা হয়। সেটার পরে ফর এক্সাম্পল আমার ছেলে হয়তো, আমি বলছি আন্ডার 14, আমি নিয়ে আসলাম, কিন্তু ডাক্তার দেখে বললো আন্ডার 16 ওকে, 14 অ্যালাউড না। তখন যেটা করা হয়, কোনো বাবা মা, কোনো প্যারেন্টস বা কোনো গার্ডিয়ান যদি মনে করে না আমি এটাতে চ্যালেঞ্জ করছি, তখন ক্রিকেট বোর্ড একটা বোন টেস্টের জন্য পেপারস লিখে দেয়, যেটা আবার যে বোন টেস্ট করে সে রিপ্লাই দিতে হয়। সো বিষয়টা হলো, ঢাকা মেট্রো আমি একটা জায়গার কথা বললাম, এরকম সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মেডিকেল হয়। এখন সম্ভব না যে 10,000, 15,000 বা আমি ধরলাম 5,000 বোন টেস্ট তো আর ক্রিকেট বোর্ড করতে পারবে না। সো নর্মাল একটা প্রসিডিওরে আগানো হয়, তারপরে যদি কেউ প্রোটেস্ট করে তাকে সেই ক্লিয়ারেন্স দেওয়া হয় যে আপনি বোন টেস্ট করে আসেন, সেটাও আমাদের নির্ধারিত মানে হাসপাতাল থেকে করতে হয়। এটা এমন না যে আমি আমার বাসা থেকে বা আমার এলাকা থেকে করে আনলাম। সো এই বিষয়টা এই জন্যই যতটুকু স্বচ্ছ রাখা যায়, এটা অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়, গত 10 বছর যাবত দেখে আসছি। বাট বিভিন্নভাবে কিন্তু জিডিতে আমরা আমাদের চেয়ারম্যানকে পেয়েছি, ফাইমসিনাকে এর আগেও পেয়েছি। সো আমরা এটা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং হয়েছে, বাট এটা সলিউশন, কনক্রিট সলিউশন দেওয়াটা আসলে এইভাবে সম্ভব না। বোন টেস্টও কিন্তু পারফেক্ট সলিউশন না, বাট ওইটার উপর বেস করে আমাদেরকে একটা ট্রাস্ট করতে হয় যে না, এটা তো মেডিকেল জাজমেন্ট। সো এর বাইরে আসলে এই মুহূর্তে আরও কোনো বেটার সলিউশন যদি থাকে, আমি আসলে চাইবো যে আপনারাও আমাদেরকে রেফার করেন। এজটা আসলে কতটা ইম্পর্টেন্ট, মানে একটা 13 বা 14 বছর প্লেয়ারকে যখন আপনি নেবেন, তার বায়োমেকানিক যখন করতে যাবেন, সেই প্লেয়ারটা যখন 16 বছর হয়ে যাবে, কিন্তু আপনি 14 নিয়ে তাকে বায়োমেকানিক করতেন, কারণ আজকে ল্যাব করছেন, কালকে নিশ্চয়ই বায়োমেকানিক্যাল কোনো কিছু আসবে। সো এজটা আসলে বেসিক্যালি কতটা ইম্পর্টেন্ট, মানে ডেভেলপমেন্টের জন্য একটা টেস্ট। এজটা খুবই ইম্পর্টেন্ট। এইজের কারণে আপনি দেখবেন আন্ডার 14 একটা ছেলে খেলছে, অরিজিনাল ধরলাম যে আমরা যদি বাংলাদেশি প্রেক্ষাপট থেকে দেখি, অরিজিনাল আন্ডার 14, সে যদি কোনো কারণে ওভারেজ হয়, মানে আন্ডার 16 একটা ছেলের সঙ্গে খেলে, এই 2 বছরে কিন্তু গ্যাপটা অনেক বড় হয়, ওইখানে ডিফারেন্সটা দেখা যায়। সো এই জায়গাটায় আমরা গেম ডেভেলপমেন্ট কিন্তু সবসময় কনসার্ন। আমরা সিলেক্টর থাকা অবস্থায় এটা নিয়ে বারবার কথা বলেছি, এবং কোচটা কথা বলি, আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ইন্টারনালি অনেক ডিসকাশন হয় যে বেস্ট আউটকামটা কীভাবে আমরা এখান থেকে বের করে আনতে পারি। সো এটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছি, রেগুলারই করছি। বাট অ্যানালাইসিসের ব্যাপারটা আবার ডিফারেন্ট। অ্যানালাইসিস যেখানে আপনার অ্যানালাইসিস সেন্টার নিয়ে কথা হচ্ছে, না, এটা তো অ্যানালাইসিসের সাথে সম্পর্ক, পারফরমেন্সের সাথে আছে। বলতে পারেন যে 19 বছরের আপনার যখন বায়োমেকানিক তো নিশ্চয়ই একটা ফিজিক্যাল প্রজেক্ট আছে, তো যখন এটা হবে তখন তো পারফেক্ট এজ ছাড়া তো তার মেকানিক্যাল মানে বডির ইয়েটা তো আপনি পাবেন না। ওইটা আপনার 16 বছরও যদি হয়, ধরেন আমরা আইডেন্টিফাই করতে পারলাম তার মেডিকেল টেস্টে বা বোন টেস্টে সে অ্যাবাভ এজ, তারপরেও তো যদি সে পোটেনশিয়াল দেখেই তাকে ল্যাবে নেওয়া হচ্ছে। পারফরমেন্স ডেভেলপমেন্টটা টোটালি ডিফারেন্ট পার্ট। মানে আপনি বলতে পারেন না, একটা 19-এর ছেলে যদি 21 হয়ে যায় বা 22 হয়ে যায়, তার পারফরমেন্স স্বাভাবিকভাবেই 19-এর চেয়ে বেটার হবে। বায়োমেকানিক্স নিয়ে অনেক কথা হচ্ছে, এখানে খুব কনফিউজ আমরা সবাই, সত্যি কথা। সেটা হচ্ছে আছেন শ্রদ্ধেয় শামীম ভাই, উনি দাবি করেন যে আসলে এটা মেডিকেল পার্ট, বিভিন্ন ইন্টারভিউসে বায়োমেকানিক্যাল অনেক ডেভেলপমেন্ট করে ফেলবে, এই টাইপের কথাবার্তা শুনি। বাট লাস্ট 2 ইয়ার্স আমরা শুনতেছি যে ইটস আ পার্ট অফ দ্য জিডি। আসলে বায়োমেকানিক্স নিয়ে কাজ করার একটা কার, বা এটা আসলে কোন ডিপার্টমেন্টের আওতাধীন, একটু কনফিউশনটা দূর করা দরকার, কারণ এটা বিসিবি পার্ট থেকেই কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আমার মতে আপনার এটা হওয়া উচিত হাই পারফরমেন্সের আন্ডারে। এটা আপনার একটা মানে ক্রিকেটিং পার্ট, আপনার ইনজুরি প্রিভেনশনের জন্য আমাদেরকে পাঠাবে, বায়োমেকানিক্স ল্যাবে একটা ছেলেকে পাঠাবে ইনজুরি থেকে রিকভার করার জন্য। বা আমরা যেহেতু প্রিভিয়াসলি দেখেছেন, আমরা অনেক প্লেয়ারকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছি ইনজুরি থেকে রিকভার করানোর জন্য বা ইনজুরি প্রিভেনশনের জন্য কিছু অ্যাডভাইস নেওয়ার জন্য। তো মেডিকেলের কিছু পার্ট আছে, ওনাদের কিছু মেডিকেলের হয়তো রেকমেন্ডেশন অনুযায়ী বায়োমেকানিক্স ল্যাবে আপনার টেকনিশিয়ানরা কাজ করতে পারে, কোচরা কাজ করতে পারে, বাট নট ডিরেক্টলি রিলেটেড টু মেডিকেল। এটা বেসিক্যালি শুড বি আ পার্ট অফ এইচপি। আসিফ ভাই, আপনি কি মার্কেটিং এর দায়িত্ব তো মেবি আছে? জি, ভাইস চেয়ারম্যান। একটু জিজ্ঞেস করি, যদিও প্রসঙ্গটা আলাদা, যদি আপনি আলাদা করেন। ঠিক আছে, তো বলুন। যদি আসিফ ভাই আলাদা। জি স্যার। আসিফ ভাই, ক্রিকেট অ্যাজ আ প্রোডাক্ট, মানে বাংলাদেশের তো সবচেয়ে লুক্রেটিভ প্রোডাক্ট
course. 2-3 বছর আগেও আসলে ছিল, মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, ওয়ার্ল্ড কাপে আমরা যাইনি, বিসিবিকে লাস্ট মোমেন্টে স্পন্সর খুঁজতে হয়। সো এই চ্যালেঞ্জটাকে আপনি কীভাবে দেখছেন? না, এটা অবশ্যই চ্যালেঞ্জিং এবং আপনি ঠিকই বলেছেন যে ক্রিকেট অবশ্যই একটা প্রোডাক্ট, ভেরি ভ্যালুয়েবল প্রোডাক্ট। আমরা আজ পর্যন্ত এটা ঠিকভাবে ভ্যালু অ্যাসেস করতে পেরেছি কিনা এটা আমার প্রশ্ন আছে। তো সেখানে আমরা এই প্রোডাক্টটা এটাকে কিভাবে আরও নতুনভাবে আমাদের স্পন্সরশিপ বলেন বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপস বলেন, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং এটা যেটা প্রপার ভ্যালু অ্যাসেস করে এবং এখান থেকে যারা আমাদের আপনার স্পন্সার্স বা যারা যুক্ত হবেন তাদেরকে কীভাবে মাইলেজ দিয়ে এটাকে প্রোডাক্ট হিসেবে কীভাবে আরও ভালোভাবে প্রমোট করা যায় সেই নিয়ে আমাদের সামনের পরিকল্পনা আছে এবং এগুলো নিয়ে আমরা কাজ অলরেডি শুরু করেছি।